আপনার গাড়ির যে বর্তমান ফুয়েল আছে এটি পরিবর্তনের দাবি রাখে। অ্যাডভান্টেজ হিসাব করতে হলে সিএনজির তুলনায় এলপিজির অ্যাডভান্টেজ মাল্টি ডাইমেনশনাল। যে একটি গাড়িকে ক্রমান্বয়ে মানে 1/3 তার ওজন কমে গেল। তো সেখানে আপনি এলপিজিতে 64 জেলায় ওকে এলপিজি অটো গ্যাস স্টেশন থাকার কারণে আপনি যে কোনো জায়গায় নিশ্চিন্তে এলপিজিটা অটো গ্যাস স্টেশনে যে কোনো মুহূর্তে 24/7 পাচ্ছে। জি। সেই তুলনায় একবার এলপিজি রিফিল করে আপনি তার 5 টাইমস বেশি পাচ্ছেন। আচ্ছা। গ্যাস নিয়ে যদি আপনি 100 কিলো যান, জি, আপনি সহজলভ্যভাবে এক ট্যাঙ্ক 60 লিটার অথবা 90 লিটার একটা ট্যাঙ্ক একবার রিফিল করে 500 কিলো আপনি রান করতে পারেন। আচ্ছা। আপনি জানেন সিলিন্ডারের রিফিল যে কোনো অটো গ্যাস স্টেশনে একেবারে অবৈধ। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ রাজা, চিফ মার্কেটিং অফিসার, ফ্রেশ এলপি গ্যাস। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ পডকাস্টে। আমাদের আজকের পডকাস্টের বিষয় অটো গ্যাস। আপনার প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে মূলত গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় পেট্রোল, অকটেন এবং ডিজেল। আর বাংলাদেশে মূলত সিএনজি ক্রমান্বয়ে রিজার্ভ কমে আসছে। আগামী 5 থেকে 7 বছর পর বাংলাদেশে এই মহামূল্যবান সিএনজি নিঃশেষ হয়ে যাবে। একই সাথে বাংলাদেশে যে ডিজেল আছে, যেটি আমরা গাড়িতে ব্যবহার করি, সেটিরও দামের উত্থান পতন মূলত এর গ্রাহকদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে মাঝে মাঝেই। সুতরাং এক্ষেত্রে অটো গ্যাস হতে পারে আপনার এক গাড়ির জন্য সর্বোত্তম ফুয়েল। আপনারা জানেন ক্রমান্বয়ে বাংলাদেশে দ্রুত গতিতে এলপিজি জনপ্রিয়তা পাচ্ছে। আর এটি সম্ভব হয়েছে এলপিজির ক্রমবর্ধমান অ্যাভেলেবিলিটি, এর নিরাপত্তা, সাশ্রয়ী মূল্য এবং এর উপর গ্রাহকদের নির্ভরতার কারণে। এই কারণেই মূলত আজকে আমরা আমাদের বক্তব্যের বিষয় অটো গ্যাস। যারা গাড়িতে ভিন্ন আকৃতির ফুয়েল ব্যবহার করছেন, যারা গাড়িতে সিএনজি ব্যবহার করছেন অথবা অকটেন ব্যবহার করছেন অথবা ডিজেল ব্যবহার করছেন অথবা পেট্রোল ব্যবহার করছেন, তারা মূলত আজকের যে পডকাস্ট থেকে একটি ভাবনার বিষয় পাবেন যে আপনার গাড়িতে কি আপনি সঠিক ফুয়েলটা ব্যবহার করছেন, নাকি আপনার গাড়ির যে বর্তমান ফুয়েল আছে এটি পরিবর্তনের দাবি রাখে। আসুন কথা বলছি আজকের অতিথির সাথে, জনাব সিরাজুল মওলা, যিনি বুয়েটের একজন গ্রাজুয়েট। একই সাথে অনেকদিন ধরে তিনি বাংলাদেশের অটো গ্যাস এবং জ্বালানি খাতকে সার্ভিস দিয়ে চলেছেন, জ্বালানি খাতকে সহায়তা করে চলেছেন। মওলা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো আপনার কাছ থেকে প্রথম জিজ্ঞাসা, বাংলাদেশে কবে থেকে এই অটো গ্যাসের ধারণা তৈরি হলো? কবে থেকে প্রথম অটো গ্যাস শুরু হলো? এই অটো গ্যাস মানেটা কি আসলে? আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ফ্রেশ এলপিজি লিমিটেডকে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ব্রডকাস্টিং আলোচনার আয়োজন করার জন্য। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এলপিজি অটো গ্যাস, প্রথমেই একটু হিস্ট্রিতে আসতে হয়। আমাদের এলপিজিটা কি? জি। এলপিজিটা মূলত একটা পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। এটা আমরা নতুনভাবে বাংলাদেশে পরিচিত। আমরা এটা একটা জ্বালানি, বিকল্প জ্বালানি। আমরা যানবাহনে শুরুতেই পেট্রোল, অকটেন, ডিজেল এগুলাই আমরা ব্যবহার করতাম। 2000 সাল নাগাদ দেখা যাচ্ছে বাংলাদেশে একটা চরম পরিবেশ দূষণের একটা আমরা মার্ক করতে পারলাম, যেখানে মানুষের জনজীবন দুঃসহ হয়ে উঠতেছিল। বিশেষ করে ঢাকা শহর তো একটা দুঃসহ জীবনযাপনের জন্য একটা বড় ক্ষেত্র পরিণত হয়ে গেছে। জি। তখন সরকার এটা নিয়ে গবেষণা করলেন, চিন্তাধারা করলেন, করে জিনিসটা বললেন যে পরিবেশ দূষণ রোধ করার জন্য তো ক্লিন এনার্জি আনতে হবে, যেটা পরিবেশ দূষণ রোধ হয়। জি। ওই মুহূর্তে আবার আমাদের দেশে ন্যাচারাল গ্যাসের ভালো একটা উত্তোলন ছিল। আমাদের দেশে প্রচুর গ্যাসের খনি আবিষ্কার হয়েছে। তখন সরকার একটা পলিসি করে আপনার ন্যাচারাল গ্যাসটা যানবাহনে ব্যবহার করার জন্য সিএনজি আকারে একটা সিএনজি পলিসি নীতিমালা তৈরি করলেন। ওকে। অতি দ্রুত সময়ে দেখা যাচ্ছে যে পেট্রোল
এবং অকটেন চালিত যে সমস্ত গাড়িগুলো ছিল এগুলো কনভার্ট হয়ে সিএনজিতে পরিণত হয়ে গেল। ঢাকা শহরের পরিবেশ দূষণ উন্নয়ন হয়ে গেল। ওকে, আস্তে আস্তে ক্রমবর্ধমান অবস্থায় ওখানে আরেকটা পয়েন্ট আমি বলতেছি, সরকার যখন এই পরিবেশ দূষণ রক্ষা করার জন্য সিএনজি নীতিমালা প্রণয়ন করলেন, তখন এটা সাথে সাথে নীতিমালার মধ্যে এটা যাতে প্রমোট হয়, ওকে, এটা শুধু একটা নীতিমালা করলাম তা না, এটা যাতে বাস্তবায়ন হয় সেই জন্য প্রাইসিং লেভেলে এরকম একটা ডিফারেন্স রাখলেন যে পেট্রোল ডিজেল অকটেনের দাম অনেক বেশি, সে তার প্যারালি সিএনজির দামটা তুলনামূলকভাবে কম হবে। ওই সময় আমরা যেটুকু জানি কিনা দাম ছিল 2 টাকা 47 পয়সা, বিক্রি দাম ছিল 60 টাকা 45 পয়সা। ওর বিপরীতে পেট্রোল অকটেন ডিজেলের দাম ছিল প্রায় 40 টাকা বা 50 টাকা এদিকে। ওকে, তো দ্রুত পেট্রোল এবং অকটেন চালিত যানবাহন সিএনজিতে কনভার্ট হয়ে গেল, দেশের একটা পরিবেশ দূষণ হলে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেশের যে ন্যাচারাল গ্যাস ব্যবহারটা আমাদের আয়ত্তে চলে আসলো। যখন ডিজেলের সাথেও প্রাইস ডিফারেন্সটা বেশ ভালো ছিল, তখন কিন্তু ডিজেল ইঞ্জিন যেগুলো ডিজেল চালিত গাড়ি ছিল, এখানে একটা বিষয় হলো ইঞ্জিন 2 ধরনের, একটা হলো স্পার্ক ইগনিশন ইঞ্জিন, আর একটা হলো কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, অর্থাৎ যে ডিজেল চালিত ইঞ্জিন এবং আপনার পেট্রোল অকটেন চালিত ইঞ্জিন। নর্মালি তখন ওই ডিজেল চালিত ইঞ্জিনও আস্তে আস্তে ইঞ্জিন মডিফিকেশন করে অকটেন চালিত ইঞ্জিন যেটা ওই ইঞ্জিনে কনভার্ট করে এগুলোও সিএনজিতে কনভার্ট হওয়া শুরু হয়ে গেল। দেখা যাচ্ছে যে শহরে বাস, সিটি বাসগুলো সিএনজি কনভার্ট হয়ে গেল, এবং ইভেন যে ট্রাকগুলো ছিল ইন্টার ডিস্ট্রিক্ট যে ট্রাকগুলো মালামাল বহনে ওগুলো সিএনজি কনভার্ট হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে আমরা একটা ভালো একটা পরিবেশ দূষণের ক্ষেত্রে একটা ভালো আউটপুট পেলাম, সাথে সাথে জ্বালানি খরচটা সাশ্রয় হয়ে গেল, আমাদের দেশের উৎপাদিত গ্যাস ব্যবহার হলো, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে পেট্রোলিয়াম তো বিদেশ থেকে আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা আমাদের কমে গেল। জি, তো সুতরাং এই 3টা আউটপুট আমরা কিন্তু ওই সময় পেয়ে গেলাম। জি, জি, তো ধারাবাহিকভাবে এভাবে চলতেছিল। দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের দেশের 2009 সালের দিকে এসে দেখা যাচ্ছে যে আমাদের গ্যাসের রিজার্ভটা অনেক কমে গেল। এর বিপরীতে আমাদের যে চাহিদা শিল্প, যানবাহন এবং ডোমেস্টিক প্রত্যেক ক্ষেত্রে চাহিদা বাড়ার সাথে সাথে ওর বিপরীতে আমাদের যখন উৎপাদনটা অনেক কমে গেল, তখন সরকার আবার দেখলো যে না, আমাদের বিকল্প খুঁজতে হবে। ওকে, সরকার তখন বিকল্প খোঁজার জন্য বিশেষজ্ঞ এটার জন্য এঙ্গেজ করলেন। দেখা যাচ্ছে 2016 সালে আমরা আরেকটা নীতিমালা পেলাম, ওকে, সেটা হলো এলপিজি নীতিমালা। ওকে, এলপিজি নীতিমালায় এখানে উৎসাহিত করা হচ্ছে, যেহেতু ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে গ্যাসের উত্তোলন কমে যাচ্ছে, সুতরাং যানবাহনে সিএনজির বদলে এখন এলপিজির একটা বিকল্প যাতে সৃষ্টি হয়, সুযোগ হয়। গাড়িতে মূলত বাংলাদেশের মানুষ সিএনজি ব্যবহার শুরু করলো, তারপরে এখন যখন এলপিজিতে মানুষ গাড়ি কনভার্ট শুরু করলো, এটা কিভাবে ঘটে? এটা কি সিএনজি যেভাবে নেওয়া হয় সেভাবে কি একই সিএনজি যেখানে নেয় সেখানেই কি এলপিজি যায়, নাকি অন্য কোনো কনভার্সন দরকার হয়? একজন গাড়িতে যদি একজন মানুষ যদি মনে করে যে সে আজকে তার গাড়িটা কনভার্ট করবে, তাহলে সে কিভাবে করবে? এটার প্রক্রিয়াটা কি আসলে? আসলে এলপিজি এই কনভার্সন এক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে সিএনজি কনভার্সনটা অনেকটা সহজ হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে। ঠিক তাই, যেহেতু আসলে এলপিজিটা সিএনজির খুবই কাছাকাছি টেকনোলজি, সুতরাং দীর্ঘদিন আমাদের দেশে সিএনজি এক্সপার্ট কনভার্সন কার্যক্রম চলার কারণে ওই টেকনিশিয়ান যারা সামান্য একটু জাস্ট কিছু ইকুইপমেন্ট সিএনজির বদলে এলপিজি ইকুইপমেন্ট চেঞ্জ করে একই ওয়ার্কশপে একই টেকনিশিয়ান দিয়ে তারা এলপিজি কনভার্সনের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু কি অ্যাডভান্টেজ আছে এলপিজিতে? হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে অ্যাডভান্টেজ হিসাব করতে হলে সিএনজির তুলনায় এলপিজির অ্যাডভান্টেজ মাল্টি ডাইমেনশনাল। আচ্ছা, অনেক দিক থেকে অনেক অ্যাডভান্টেজিয়াস। যেমন প্রথম হলো আমরা ধরেন আমরা সিএনজি কনভার্সন করার সময় গাড়িতে যে সিএনজি স্টোরেজ ট্যাঙ্ক ব্যবহার করা হয়, একটা 60 লিটারের স্টোরেজ ট্যাঙ্কের ওয়েট কিন্তু 60 কেজি। ওকে, তার সাথে আপনি যদি আরও 20-30 কেজি গ্যাস ঢোকান, তাহলে ইট অলমোস্ট 100 কেজি একটা ডেড লোড গাড়িতে কিন্তু বসে যাচ্ছে। ঠিক আছে, এটা অলমোস্ট একটা যাত্রীর সমপরিমাণ। কিন্তু এর প্যারালালি যদি আপনি এলপিজি ট্যাঙ্ক ইউজ করেন, একটা 60 লিটার এলপিজি ট্যাঙ্কের ওয়েট ম্যাক্সিমাম 20 কেজি। ওকে, আপনি এখানে আরও 20 কেজি আপনি এলপিজি রিফিল করলে আপনি হয়তো
আপনার 40 to 50 কেজি হাইয়েস্ট। সুতরাং এটা ডেড লোড যেটা Okay. এটা অনেকটা কমে আসছে, অনেকটা মানে কি মূলত 50% চলে আসছে। 60 কেজি আর 40 কেজি একটি গাড়িকে ক্রমান্বয়ে মানে 1/3 তার ওজন কমে গেল। ওজন কমে গেল। দ্বিতীয় হলো অ্যাভেলেবিলিটি। দেখেন সিএনজি, আপনি যখন সিএনজি কনভার্ট করবেন, আপনি কিন্তু সারা বাংলাদেশে হয়তো 20 to 30% এলাকায় গ্যাসটা রিফিল করতে পারবেন। তো সেখানে আপনি এলপিজিতে 64 জেলায় ওকে, এলপিজি অটো গ্যাস স্টেশন থাকার কারণে আপনি যে কোনো জায়গায় নিশ্চিন্তে, আপনাকে এটা ব্রেনে চিন্তা করতে হবে না যে আমি এলপিজি পাবো কিনা বা কোথায় পাবো। আপনি যেখানে যান আপনি 64 জেলায় আপনি এলপিজি অটো গ্যাস স্টেশন পাবেন। কিন্তু বলা হয় সিএনজির তুলনায় এলপিজি গাড়িতে ব্যবহার মূলত এটি অনেক বেশি ইঞ্জিন বান্ধব। এটা কেন বলা হয়? এটার মেইন কারণ হলো দেখেন, এলপিজিটা আমি যদি কেমিক্যাল কম্পোজিশনে যাই, যে এটা প্রোপেন এবং বিউটেন, আর যেটা আমরা অকটেন ব্যবহার করি এটা অকটেন, ওকে আর যেটা ন্যাচারাল গ্যাস ব্যবহার করি এটা হলো মিথেন। ওকে, তাহলে মিথেন হলো কার্বন সিরিজে C1, আর অকটেন যেটার জন্য মূলত ইঞ্জিনটা ডিজাইন করা হয়েছে জি এটা হলো C8, জি, আর প্রোপেন বিউটেনটা হলো C3 C4। ওকে তাহলে আপনি যদি ইয়াতে যান, সিরিজে যান, তাহলে প্রোপেন বিউটেনটা অলমোস্ট ক্লোজ টু দ্য অকটেন। জি জি, সুতরাং যে ফুয়েলের জন্য ইঞ্জিনটা ডিজাইন করা হয়েছে, তাহলে আমি অলমোস্ট তার কাছাকাছি ফুয়েল দিয়েই, এলপিজি মানি হলো তার কাছাকাছি ফুয়েল দিয়ে আমি ওকে চালাচ্ছি। ওকে। এলপিজি জনপ্রিয়তা পাওয়ার আরেকটি কারণ মূলত যেটা জানি সেটা হলো অকটেন ডিজেল। অকটেনের তুলনায় মূলত এটার খরচ অনেক কম, এলপিজির খরচ অনেক কম। আমি যেটা জানি সেটা হলো 25% to 30% কম। তো এটা কি অর্থনৈতিক কারণ নাকি এর বেশি কিছু আছে? আচ্ছা হ্যাঁ, আরও কিছু আছে। এলপিজি জনপ্রিয়তার পিছনে আরও অনেক কারণ আছে। সেটা হলো আপনি দেখছেন বর্তমানে গ্যাসের ক্রাইসিস, আর সিএনজি স্টেশনগুলোতে আপনার গভর্নমেন্ট 5টা থেকে 9টা 10টা পর্যন্ত অলরেডি সার্ভিস বন্ধ রেখেছে। ওকে, অন দ্য আদার হ্যান্ড, যে সময়টা ন্যাচারাল গ্যাসের পাইপলাইনে ওরা ওপেন রাখতে পারতেছে, ওই সময়ও গ্যাস থাকে না লাইনে। জি জি, তাহলে দেখেন তো, যখন একটা গাড়ির সিএনজি দরকার, সে স্টেশনে গিয়ে কিন্তু গ্যাস পাচ্ছে না। পাচ্ছে না। এক সময় হলো বন্ধ থাকার কারণে পাচ্ছে না, আরেক সময় হলো প্রেশার না থাকার কারণে পাচ্ছে না। বাধ্য হয়ে গভীর রাত্রে গিয়ে লাইন ধরা লাগে। জি জি, এত হ্যাসেল করে তো আসলে একটা গাড়ি চলতে পারে না। সেইখানে তার বিপরীতে অটো গ্যাসটা, এলপিজিটা অটো গ্যাস স্টেশনে যে কোনো মুহূর্তে 24/7 পাচ্ছে। জি, আরেকটা ইস্যু হলো, আপনি এত কষ্ট করে সিএনজি নিলেন, কিন্তু একবার রিফিলে আপনি যতটুকু মাইলেজ পাচ্ছেন, জি। যত কিলো রান করতে পারতেছেন গাড়ি, সেই তুলনায় একবার এলপিজি রিফিল করে আপনি তার 5 টাইমস বেশি পাচ্ছেন। আচ্ছা, অর্থাৎ আপনি একবার সিএনজি এত কষ্ট করে গ্যাস নিয়ে যদি আপনি 100 কিলো যান, জি আপনি সহজলভ্যভাবে এক ট্যাঙ্ক 60 লিটার অথবা 90 লিটার একটা ট্যাঙ্ক একবার রিফিল করে 500 কিলো আপনি রান করতে পারেন। আচ্ছা, কত অ্যাডভান্টেজ! আপনি দেখা যাচ্ছে যে আপনার ঢাকা থেকে ফিল করে আবার দেখা যাচ্ছে যে চিটাগাং ঘুরে আবার ঢাকাতেই রিফিল করতে পারছেন। আপনার এখানে কোনো হেসেল নাই। এটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। অ্যারাউন্ড 25% কম যে খরচ পড়ছে, এটাও একটা বড় কারণ মূলত। না, ওটা 25% না, আরও বেশি। আরও বেশি। আচ্ছা, আমরা 1 লিটার এলপিজি একটি অকটেনে আমরা আমি যদি অকটেনের সাথে তুলনা করি, ওকে, এটা তো ডেফিনেটলি এলপিজি উড বি দ্য ফার্স্ট চয়েস। কারণ অকটেন 1 লিটার অকটেন 125 টাকা, সেখানে ওই 125 টাকার সমপরিমাণ মাইলেজ পাওয়ার জন্য আমার 65 to 67 টাকার এলপিজি লাগে। ওকে, তো হিসাব করে দেখলাম যে আমার প্রায় 46% এখানে সাশ্রয় হচ্ছে বর্তমান কারেন্ট প্রাইসে। মলা ভাই, আমাদের বাংলাদেশে যে এলপিজির সংক্রান্ত সরকারি যে নীতিমালা আছে, এই নীতিমালার ক্ষেত্রে যদি একটু বলেন যে বাংলাদেশে এটা কি এলপিজি বান্ধব কিনা? বাংলাদেশে যে বর্তমানে যে নীতিমালা সরকার চালু করেছে এলপিজির ক্ষেত্রে, সেটা কি কোনো রকম কারেকশনের দরকার আছে কিনা, নাকি যে নীতিমালা আছে এটি দিয়ে আমরা সামনে চলতে পারবো? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নীতিমালা। আপনি তো দেখলেন একটা নীতিমালাই কিন্তু একটা সেক্টর চেঞ্জ করে দিতে পারছে। জি, গভর্নমেন্ট 2000 সালে চাইছে পরিবেশ দূষণ রোধ করবে, নীতিমালা দিয়েছে, একটা জিনিস হয়ে গেল। জি, সেমলি 2016 সাল থেকে এলপিজি নীতিমালা দিয়েছে, এখন প্রায় 1000 এলপিজি স্টেশন হয়ে গেছে, ইন্ডাস্ট্রিতে এলপিজি হচ্ছে, ব্যবহার হচ্ছে। সুতরাং নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে প্রবলেমটা হলো, এই নীতিমালা যখন করা হয় জি, তখন এটা উচিত হলো স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে আলোচনার ভিত্তিতে, তাদের মতামতের ভিত্তিতে
এই নীতিমালাগুলো প্রণয়ন করা। ওকে, সেখানে আমাদের দেশে বেশ ঘাটতি আছে। আমাদের দেশে যে নীতিমালা হয়েছে ওই সময় স্টেক হোল্ডারদের ইনভলভমেন্টটা ওই রকম ছিল না। ওকে, যার কারণে নীতিমালায় যথেষ্ট ধরনের ত্রুটি আছে, এবং এই ত্রুটির কারণে যদিও এই সেক্টরটা ডেভেলপ হয়ে গেছে, কিন্তু যারা এই সেক্টরে বিনিয়োগ করেছে প্রায় 1000 কোটি টাকা আমাদের এই অটোগ্যাস সেক্টরে অলরেডি বিনিয়োগ হয়ে গেছে। ওকে, তো এই বিনিয়োগকারীরা এবং উদ্যোক্তারা যারা গভর্নমেন্টের এই আহ্বানে সাড়া দিয়ে হ্যাঁ এগিয়ে আসছে জি, বিনিয়োগ করে, জি। তারা কিন্তু সাফারার। এই নীতিমালায় যথেষ্ট ধরনের সংশোধন পরিবর্তন এগুলো প্রয়োজন। তো এই জন্য আমরা আসলে আপনি কি একটু বলবেন বর্তমানে যে নীতিমালা আছে এটি আসলে এলপিজি বান্ধব হওয়ার জন্য কি কি কারেকশন দরকার আছে? এলপিজি নীতিমালায় যখন আপনি একটা লাইসেন্সের জন্য যান, সেখানে আপনাকে একটা নকশা অনুমোদন দেয় বর্তমানে বিস্ফোরক পরিদপ্তর। এই নকশা অনুমোদনের সাথে সাথে আপনাকে এখানে আরও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেয়, ওকে, যে আপনাকে 12 মাসের মধ্যে এটা ইনস্টল করতে হবে, আপনাকে পরিবেশের লাইসেন্স দিতে হবে, ফায়ার লাইসেন্স দিতে হবে, রোডস অ্যান্ড হাইওয়ে লাইসেন্স দিতে হবে, এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স নিতে হবে। ওকে, এভাবে অনেকগুলা দপ্তরের আপনার জি, লাইসেন্স দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দপ্তরে যখন আপনি আবার অ্যাপ্রোচ করবেন, আপনি একদিকে কিন্তু 12 মাসের মধ্যে আপনি বিনিয়োগ করে ফেলেছেন, ওকে, কিন্তু প্রত্যেকটা দপ্তর থেকে যখন আপনি ওই সার্টিফিকেটগুলো আনতে যাচ্ছেন, সেখানে কিন্তু আর আপনি পাচ্ছেন না। তারাও আবার আপনাকে একটা চেকলিস্ট ধরায় দিচ্ছে, জি। যে আপনি দেখান যে বিস্ফোরকের লাইসেন্স নিয়ে আসেন, জি, রোডস অ্যান্ড হাইওয়ে নিয়ে আসেন। পরিবেশে যখন যাবেন সে বলে যে বিস্ফোরকের লাইসেন্স নিয়ে আসেন, পরিবেশের লাইসেন্স নিয়ে আসেন। ওখানে গিয়েও আপনি কিন্তু ফেরত পাচ্ছেন না। এক্ষেত্রে আপনাদের প্রস্তাবনা কি? এই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো খুবই সুস্পষ্ট। সেটা হলো এই নীতিমালাগুলো স্টেক হোল্ডারদের যেখানে যেখানে প্রবলেম হচ্ছে Okay. এদের কাছ থেকে প্রস্তাবনাগুলো শুনে সরকার ওভাবে সংশোধন করা উচিত। তো মূলত একটা বৈসাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে ডেন্সলি পপুলেটেড ঢাকা, সেখানে অটোগ্যাস স্টেশন খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। অন্যদিকে ঢাকার বাইরে এলপিজি অটোগ্যাস স্টেশন খুঁজে পাওয়া ভেরি ইজি। কিন্তু ঢাকাতে আপনার যে নীতিমালা আছে, সে নীতিমালায় বলা আছে যে সেম ডিরেকশনে যদি হয় তাহলে 1 কিলোমিটার, আর যদি ডিফারেন্ট ডিরেকশন হয়, উল্টা পথে যদি হয়, তাহলে 2 কিলোমিটার দূরে দূরে অটোগ্যাস স্থাপন স্টেশন হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে সেম ডিরেকশনে যদি 1 কিলোমিটার অন্তর অন্তর অটোগ্যাস স্টেশন হয়, তাহলে আপনি অটোগ্যাস খুঁজে পাবেন না। এই কারণে যে যেখানে আপনি অটোগ্যাস স্থাপন করতে যাবেন, সেখানে আমাদের নিরাপত্তার যে বলয় আছে, বিস্ফোরক অধিদপ্তর দেওয়া নিরাপত্তার যে মাপকাঠি আছে, এই মাপকাঠিতে ওই স্টেশনটা এলপিজি অটোগ্যাস স্টেশনে স্থাপন করতে পারছে না। যে কারণে মূলত ঢাকাতে প্রচুর ফুয়েলিং স্টেশন থাকলেও সেখানে এলপিজি অটোগ্যাস স্টেশন নাই। এটাকে কীভাবে মিটিগেট করবেন? কেননা ঢাকা হলো বাংলাদেশের গাড়ির ফুয়েল যদি বলেন তাহলে মূল কনজামশন এরিয়া, অথচ সেখানেই এলপিজি স্টেশন খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। তো এই এত বিপুল জনগোষ্ঠী যে গাড়ি কনভার্সন করছে, তাদের জন্য কীভাবে সহজলভ্য করা যায় এটা? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নীতিমালার মধ্যে এখানেও একটু আমরা সংশোধনী চেয়েছি মন্ত্রণালয়ে। এটা হলো আপনার যেখানে আমার প্রয়োজন বেশি, সেখানে আমাকে তো বিশেষ বিবেচনায় দেখতে হবে। আপনি দেখেন একটা এলপিজি স্টোরেজ ট্যাঙ্ক বসানোর জন্য বিধিমালা 2004-এ দেওয়া আছে 25 অ্যারাউন্ড 7.5 মিটার, মানে প্রায় 25 ফিট করে ডিস্টেন্স রাখতে হয়। কিন্তু এই পরিমাণ জায়গা আসলে কোনো ফিলিং স্টেশনে বাস্তব খুঁজে পাওয়া ঢাকাতে অসম্ভব ব্যাপার। মূলত মাওলা ভাই, ঢাকা সহ যে মেগা সিটিগুলি আছে, সেখানের জন্য এলপিজি স্টেশন স্থাপন যাতে অ্যাভেলেবেল থাকে, সেজন্য আমার মনে হয় একটু বিশেষ কনসিডারেশনের বিষয় আছে। তারপরে আপনার কাছে একটা জিজ্ঞাসা হলো, বাংলাদেশে এই এত অসংখ্য এলপিজি অপারেটর, এলপিজি অটোগ্যাস আছে, যারা মূলত গাড়িতে রিফিলিং করা রেখে এখন বাসাবাড়ির সিলিন্ডারে রিফিল করছে। আপনি জানেন সিলিন্ডারে রিফিল যে কোনো অটোগ্যাস স্টেশনে একেবারে অবৈধ। তাদের যে ডিভাইসটা দেওয়া হয় গাড়িতে ফিল করার জন্য, এর বাইরে তারা আরেকটা ডিভাইস ব্যবহার করে মূলত এই সিলিন্ডারে ফিলিং করার জন্য, যেটি একেবারেই অনিরাপদ এবং আইনের দৃষ্টিতে একটি মারাত্মক অপরাধ। এটির জন্য বিস্ফোরক অধিদপ্তরের বিধানে অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটোরই বিধান আছে। তো আপনি বাংলাদেশ
অটোগ্যাস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আপনার যে মেম্বাররা যারা এটা করছে তাদেরকে বিরত রাখার ব্যাপারে কী পদক্ষেপ নিলেন? বিকজ প্রায়ই দেখা যাচ্ছে এই ধরনের কর্মকাণ্ড আমাদের মারাত্মক রকমের কিছু দুর্ঘটনার ঘটাচ্ছে, যেটি অলরেডি আমাদের অনেকগুলি অলরেডি মানুষের জীবনহানির কারণ ঘটেছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। আসলে এলপিজি অটোগ্যাস থেকে সিলিন্ডার রিফিল করা, এটা একদিক থেকে সরকারি আমাদের যে লাইসেন্সিং অথরিটির আউট অফ দ্য লাইসেন্স, এটা ডেফিনেটলি অপরাধ। এইটা আমাদের এলপিজি অ্যাসোসিয়েশনে যখনই কোনো ধরনের ইনফরমেশন আসে, আমরা দ্রুত এটা বন্ধ করার জন্য যাবতীয় পদক্ষেপ আমরা নিই এবং সাথে সাথে বন্ধ হয়, আমরা যথেষ্ট রেজাল্ট পেয়েছি। তা আসলে এটা আপনি একা চাইলেও বন্ধ করতে পারবেন না, আমি একা চাইলেও বন্ধ করতে পারবো না। এটা একটা সামগ্রিক অ্যাপ্রোচ এখানে লাগবে। আসলে আইন প্রয়োগকারী সংস্থা লাগবে, অপারেটর অ্যাসোসিয়েশন যারা আছে তারা লাগবে, ডিস্ট্রিবিউটর যারা রান্নার সিলিন্ডারগুলো আপনার ডিস্ট্রিবিউটর তাদের সহযোগিতা লাগবে, অ্যাজ ওয়েল এজ আমাদের অটোগ্যাস অ্যাসোসিয়েশনের সহযোগিতা। একটা সামগ্রিক যখন আমাদের অ্যাসোসিয়েশন এবং এর সাথে গভর্নমেন্ট অথরিটিকে ইনক্লুড করে যখন যদি একটা টিম গঠন করা যায়, জি, হ্যাঁ, যে এটার জন্য আমার মনে হয় একটা ভালো রেজাল্ট আসবে ডেফিনেটলি। আজকে আমাদের পডকাস্টের মধ্যে দিয়ে উঠে আসলো কিভাবে বাংলাদেশে এলপিজি অটোগ্যাস আকারে জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে এলপিজি বিভিন্ন স্টেশন। সুতরাং এখন এলপিজি পাওয়া অত্যন্ত সহজলভ্য একটা বিষয়। আর যে কোনো গাড়ির গ্রাহক যিনি মূলত এলপিজি ছাড়া অন্য ফুয়েল ব্যবহার করছেন, তাকেও ভাবতে শেখাবে সে তার গাড়ির জন্য সঠিক ফুয়েলটা ব্যবহার করছেন কি না। আমরা আজকের পডকাস্ট থেকে জানতে পারলাম যে গাড়িতে এলপিজি ব্যবহার একদিকে যেমন অর্থসাশ্রয়ী, অন্যদিকে এটি অত্যন্ত ইঞ্জিন বান্ধব একটি ফুয়েল, অন্যদিকে তার সময়, শ্রম সব কিছু বাঁচানোর জন্য এলপিজি একটা অন্যতম গাড়ির ফুয়েলের মাধ্যম। সুতরাং প্রত্যেকেই যারা এখনও পর্যন্ত সিএনজি অথবা অন্য কোনো ফুয়েল ব্যবহার করছেন, তারা মূলত আগ্রহী হয়ে উঠবেন এলপিজিতে তার গাড়িটাকে কনভার্ট করানোর জন্য। আর এটি করার জন্য ডেফিনেটলি আমাদের অনেকগুলি সংস্থা আছে। তারপরেও ফ্রেশ এলপি গ্যাস মূলত এই গাড়ি কনভার্সনের জন্য একটা উইং আছে, যেখান থেকে মূলত আপনি আপনার গাড়ির কনভার্সনের যে কোনো সলিউশন শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমে পেতে পারেন। শুধুমাত্র দেখানো নাম্বারটাতে একটি কল করুন, আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে যোগাযোগ করবে আপনার গাড়িটাকে কিভাবে সঠিক উপায়ে এবং সর্বোচ্চ পরিবেশ বান্ধব কিট দিয়ে কিভাবে কনভার্ট করা যায় এবং আপনি কিভাবে উপকৃত হতে পারেন তার যাবতীয় পরামর্শ আপনাকে দেওয়া হবে। আপনারা যারা আজকে পডকাস্টটা দেখেছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফুয়েলিং বাংলাদেশের পরবর্তী পডকাস্ট দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।